কে চুপ? কোন সাধারণ সৈনিক নাকি আসলে তুখুর রাজনীতিবিদ? যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কেন কথা বলছি? যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টা বাজতে পারে। অনেকে বলছেন এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের টিকিট কাটার পালা। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেওয়া হঠাৎই যেন শুরু হয়েছে। শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন, নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে, আর সেটা ভারত করবে 12ই ফেব্রুয়ারির ভোটের আগেই। এই গণভোট অবৈধ, কোনো কিছুই এই সরকারের করার এখতিয়ার নেই। এই সিস্টেমে 6 মাস নির্বাচন পিছিয়ে যাচ্ছে। পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের খবর কেউ জানে না। উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না। শাহাবুদ্দিন চুপ্পু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে প্রত্যাশা। ডিম ছুটতে দেখলাম একটা বা দুটো ডিম দিয়ে এতগুলো লোককে আহত করে ফেলা, এটা কিন্তু আমি সেই কলেজের যারা ডিম মেরেছেন তাদেরকে সাধুবাদ দিতে হয়। 8 আসন একটা কৌতুকের আসন হয়ে দাঁড়িয়েছে এবং আগামীতে ডিমের পরে আমরা জানি না আর কি দাঁড়াবে। ডিমের পরে হয়তো প্রান্ত টেলিভিশনের নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেওয়া হঠাৎই যেন শুরু হয়েছে। আর ভারতের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও আলোড়ন, যারা অনেকটাই চুপচাপ ছিলেন গত প্রায় 16-17 মাস, তাদের সেই আলোড়ন হঠাৎই যেন তুঙ্গে উঠেছে। এর কোনো কিছুই বিনা কারণে নয়, বিনা কারণে হয় না। এ সব কিছু কোনোটাই আলগা নয়, গভীর সুতো দিয়ে বাঁধা আছে সব কিছু। আওয়ামী লীগের প্রসঙ্গটা দিয়ে শুরু করি। এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সেই কনফারেন্সে অডিও বার্তা দিলেন। আবার সেই দিনই ঢাকার ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি এসে গোপনে দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে। ভারত সরকার কোনো প্রোগ্রাম বা કોઈ বৈঠকে সারা কুকের সঙ্গে বৈঠকেও বাধা দেয়নি। অথচ গত 1.5 বছর ভাবুন তো, শেখ হাসিনার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রণে রেখেছিল ভারত সরকার। তার কিছুটা অনেকটাই ছিল নিরাপত্তাজনিত কারণ, সেটা ঠিকই, কিন্তু তাছাড়াও ভারত যেন অপেক্ষা করছিল, ঠিক সময়ের অপেক্ষা। তারপর এখন সেই বর্তমানে সেই কঠোর নিয়ন্ত্রণ হঠাৎই তুলে নিয়েছে যেন ভারত। শেখ হাসিনা তার নিজের খুশি মতো যেটা ভালো মনে করছেন, যেটা ভালো বলবার মতো সেটা তিনি বলছেন। এই প্রসঙ্গে জি নিউজ নেটওয়ার্ক সংবাদ মাধ্যমে যে ইন্টারভিউ তিনি দিয়েছেন গতকাল, সেটাকে একটা বড়সড় বিগ বোম বললে ভুল বলা হবে না। কেন বিগ বোম বলছি? তার এসব কথা শুনলে মনে হবে যেন দেশে দ্রুত ফেরার ব্যাপারে তিনি একেবারে দৃঢ় নিশ্চিত হয়ে গেছেন। আজ থেকে 1 সপ্তাহ আগে আমি ঘোড়ার মুখের খবর উদ্ধৃত করে প্রধানমন্ত্রী হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেশে ফিরবেন এই শিরোনামে একটি প্রতিবেদন করেছিলাম। সেই খবরটি আর জি নিউজের কালকের সাক্ষাৎকারটি একটু মিলিয়ে দেখুন, বুঝবেন যে আমি মন গড়া কথা বলিনি। আর এটা শেখ হাসিনার মনের ইচ্ছা মাত্র নয়, এর পেছনে বাস্তবতার ব্যাকআপ আছে বলেই এতটা দৃঢ়তার সঙ্গে ফেরার কথা বলতে পারছেন তিনি। বলার অপেক্ষা রাখে না যে এই ব্যাকআপ আসছে আর কোনো দেশ থেকে নয়, ভারত থেকে, সঙ্গে আছে রাশিয়া অবশ্যই। এবং কেবলমাত্র ভারত থেকে এই সংবাদটা শেখ হাসিনার কাছে আসার ফলে শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন, নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। 1971 ভারত যেমন পূর্ণ সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়েছিল পূর্ব বাংলার মুক্তিকামী মানুষের পাশে, এই 2026 সালে গত 18 মাসের সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এবং অপেক্ষা কাটিয়ে ভারত আবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চলেছে। সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পুরোপুরি ভারত। আর গত 1 সপ্তাহ ধরে যা করছে ভারত, তাই সিদ্ধান্তের সঙ্গেই তাল মিলিয়ে। আগেই বলেছি বাংলাদেশ তার ভারত বিরোধিতা নামিয়ে এনেছে অনেক, কিন্তু ভারত তার তোয়াক্কা না করে বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের কর্মচারীদের পরিবার সরিয়ে এনেছে, কর্মীর সংখ্যা কমিয়ে দিচ্ছে, আরও কমাবে। এর সঙ্গে আরেকটি বড় ঘটনাও ঘটিয়েছে ভারত। সেটা হলো বাংলাদেশের রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অত্যন্ত গোপনে 9 জন উচ্চস্তরের প্রকৌশলীকে তুলে নিয়ে এসেছে ভারত, সরিয়ে নিয়ে এসেছে। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় বন্ধ হওয়ার মুখে, আর থাকবে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় প্রকৌশলীদের এই যে সংগোপনে চলে যাওয়া, এটা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি বড় ধরনের সংকেত বা সিগন্যাল। বিদ্যুৎ এবং জ্বালানি হলো যে কোনো দেশের লাইফ লাইন। এটি স্তব্ধ হওয়া মানে জনজীবন স্তব্ধ হয়ে পড়া। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এনটিপিসি এবং বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালিত। উচ্চস্তরের প্রকৌশলীদের চলে যাওয়ার অর্থ হলো প্ল্যান্টটির অপারেশনাল নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়ে গেছে। এটা নিশ্চিতভাবেই ভারতের কৌশলগত চাপ। ভারত ম্যান পাওয়ার ডিপ্লোমেসি ব্যবহার করছে। প্রকৌশলী প্রত্যাহার করার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে বার্তা দিচ্ছে যে ভারতের কারিগরি ও আর্থিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল।
শুধু যে রামপালটা নয়, ভারত থেকে সরাসরি যে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয় তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ প্রচুর টাকা বাকি পড়ে গেছে এবং এই টাকা না দিলে ডলার তো নেই বাংলাদেশের হাতে, সুতরাং বন্ধ হয়ে যাবে। আদানির বিদ্যুৎও বন্ধ হওয়ার মুখে। এর সঙ্গে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে যে জ্বালানি তেল যায় বাংলাদেশে, সেটাও আগামী 2-1 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এর একটাই উদ্দেশ্য, ভারত বাংলাদেশের জনজীবন স্তব্ধ করতে চায়। কেন? কারণ ভারত সরাসরি যুদ্ধ বা দখলদারিত্বের চেয়ে স্ট্র্যাটেজিক প্যারালিসিস বা কৌশলগত স্থবিরতা তৈরি করার দিকে বেশি ঝুঁকছে। যদি বিদ্যুৎ বিভ্রাট, নিত্যপণ্যের অভাব এবং অর্থনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছয়, তবে সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি ঘৃণা ও অসন্তোষ আরও বাড়বে। ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে যেখানে জনগণ নিজেই পরিবর্তন চেয়ে রাস্তায় নামবে। অবরোধের ছায়া, দূতাবাসের কর্মী সংকোচন এবং প্রকৌশলী প্রত্যাহার মূলত একটি সফট ব্লকেড বা অলিখিত অবরোধের প্রাথমিক ধাপ। কিন্তু গত 16-17 মাসে তো ভারত এতটা অ্যাগ্রেসিভ ছিল না, তাহলে এখন কেন? কারণ এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন। ভারত চেয়েছিল একটি অবাধ, সুষ্ঠু, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে তৈরি হোক একটি সরকার। বাংলাদেশ তাতে কর্ণপাত করেনি। আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর ষড়যন্ত্রে জামাতের উগ্র ধর্মীয় সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমী দুনিয়া, আমেরিকা। এই পরিস্থিতি ভারতকে বাধ্য করেছে একটা ড্রাস্টিক অ্যাকশন নিতে। আমি বহুদিন ধরে বলে আসছি, সামরিক অভিযান ভারতের ফাইনাল অপশন, একদম চূড়ান্ত। তার আগে অবধি সমস্ত অপশনগুলো তারা দেখে নেবে। তার আগে জনজীবন পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার এই প্রক্রিয়া, আর সেটা ভারত করবে 12ই ফেব্রুয়ারির ভোটের আগেই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে তা ক্রমেই ঘোলাটে হচ্ছে। জ্বালানি সংকট এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন। যদি বিদ্যুৎ না থাকে এবং জনজীবন স্তব্ধ থাকে, তবে ভোটারদের উপস্থিতি এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা দুষ্কর। নির্বাচন তাই স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে যদি নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণ না করা যায়, তবে অন্তর্বর্তী সরকার নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে। ভারত এই অনিশ্চয়তাকেই ত্বরান্বিত করতে চাইছে, যাতে তাদের পছন্দের সমীকরণগুলো মেলানোর সময় পাওয়া যায়, যাতে কোনো নিরপেক্ষ তদারকি সরকার এসে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, নির্বাচনের দিন নতুন করে ধার্য করতে পারে এবং ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারে। সেই পথেই এগোচ্ছে ভারত। সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু এই সরকারের করার এখতিয়ার নেই। আপনি দেখেন, গণভোট এই সংবিধানে নাই। সংবিধানে যেহেতু নাই, প্রেসিডেন্টের আদেশ, সংবিধান জীবিত থাকে প্রেসিডেন্টের আদেশ বা প্রধান উপদেষ্টার আদেশ দিয়ে কোনো প্রজ্ঞাপন জারি বা আদেশ জারি করে গণভোট যে ছাড়া হয়েছে, তাদের এই আদেশ দেওয়ার এখতিয়ারও নাই। সুতরাং এই গণভোটটা অবৈধ। দ্বিতীয়ত, আপনি স্বাধীন মালিক, জেসমিন টুলি সহ অনেক এক্সপার্টের বক্তব্য শুনেছি, আমি নিজেও যোগাযোগ করেছি। এটা সম্পূর্ণ একটা অবৈধ। কারণ হচ্ছে একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে হবে। সংসদ নির্বাচনটাকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখানে আরেকটা জটিলতা আছে, বলা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 180 দিনের মধ্যে এটাকে আপনার করবে, অনুমোদন করবে সংসদ। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি না করে, তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে এটা অনুমোদন হয়ে যাবে। কিন্তু 6 মাস গণপ্রতিনিধি পরিষদ হিসেবে কাজ করবে এবং সেই 6 মাসে কি ইউনিট সরকার বহাল থাকবে? না, এটাই তো প্রশ্ন। এটাও এক্সপার্টরা বলছে যে ওই 6 মাস যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনার বহাল থাকবে, ওই 6 মাস পর্যন্ত দেখা যাবে যে এই সংসদ ওত নিতে পারছে না, সরকার গঠন করতে পারছে না। তখন ইউনিট সরকারই তো বিকল্প আছে, তো তারাই থাকবে। অর্থাৎ এই সিস্টেমে 6 মাস নির্বাচন পিছিয়ে যাচ্ছে একটা অবৈধ কাজে। আবার এক্সপার্টরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে সাধারণত গণভোট হয়, গণভোট হলেও এটা ফাইনালি সংসদে অনুমোদন হতে হয়, এবং গণভোট আপনার সংসদে একটা কোনো বড় ইস্যু আলোচনা হলে, সংসদে যদি ঐক্যমত না হয়, অথবা সংসদে ঐক্যমত হলেও বড় ইস্যু জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়। এটা উল্টা হয়ে গেছে। গণভোট আগে করা হচ্ছে, এই গণভোট ধরেন সংসদে অনুমোদন হলো না, তখন কি হবে? তখন ওটাকে অজুহাত তুলে এই দেশে একটা অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তখন যে সরকার, ধরেন বিএনপি হোক, জামাত হোক, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, সরকার গঠন করতে পারবে, তাদেরকে যদি সরকার গঠন করতে না দেওয়া হয়, তারা তো আর বসে থাকবে না। তখনই কিন্তু আর ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরকার থাকতে চাইবে না। তখন তো দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে। এটা কি হবে? এটা নিয়ে তো জটিলতা হবে। কারণ যদি বলা হয়, কানে কানে বলা হয়, ডিসি সাহেব আপনি রিটার্নিং অফিসার, হ্যাঁ ভোট যদি না ভোট মেজরিটি হয়, তাহলে আপনার খবর আছে, তখন তো দেখা যাবে যে এটা জটিলতা হবে। আবার দ্বিতীয়টা, এই সরকার কেন আপনি হ্যাঁ এবং না ভোট দিল? আপনার মৌলিক সংস্কার ছিল 40টা, তাকে 4 দফার মধ্যে আনা হয়েছে, অন্য ভাষার কারসাজি দিয়ে সবকিছু ঢুকানো হয়েছে। এখানে নো কনফিডেন্স ছিল, সেগুলো উধাও হয়ে গেছে। এখন আপনি যে এটা দিলেন, এটা ধরেন যদি না ভোট দিতে যায়, তখন কি অভ্যুত্থান ঘটে নাই? সরকার পরিবর্তন ঘটে নাই? ছাত্র জনতাকে জীবন দেয় নাই? এগুলো প্রশ্ন তো আসবে। তখন এই গণভোটে জুলাই সনদের অবস্থা কি হবে? আবার বিভিন্ন জন বলা হচ্ছে যে এই সরকারের বৈধতার কারণে আপনার গণভোটে হ্যাঁ ভোট দেওয়া দরকার। এই সরকার তো অবৈধ, শুরু থেকে অবৈধ। সুপ্রিম কোর্টের যে 106 অনুচ্ছেদের যে আপনার রেফারেন্স নিয়েছে, সুপ্রিম কোর্টের পরে আমি তো নিজে বলেছি যে সেনানিবাসে 626 জন আশ্রয় নিয়েছিল, তার ভিতরে যাদের প্রধান বিচারপতি আছে, অ্যাপিলেট ডিভিশনের আরো বিচারপতি আছে, রেফারেন্স কাকে দিল? আজ পর্যন্ত তো রেফারেন্সের কোনো কাগজ দেখতে পেলাম না। কেউ না, বলছে যে অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছিল। অ্যাটর্নি জেনারেল কেন অ্যাপিয়ার করবে? হ্যাঁ, তো সেটা কই, ডকুমেন্ট কই? তবে দেশে যাতে ভ্যাকন তৈরি না হয়, প্রেসিডেন্ট বলেছে রেফারেন্স নেওয়া হয়েছে, আমরা এটা স্বীকার করেছি। এখন ধরি এটা সাংবিধানিক সরকার। সুতরাং এই সরকারের সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংশোধন করার, সংস্কার করার এখতিয়ার নাই। সুতরাং এইটা একটা বড় জটিলতার সামনে আসতেছে। কি হবে আমি বলতে পারবো না। সংবিধানের সাথে ক এবং খ অনুচ্ছেদ আছে, সেখানে বলা আছে যে এই মৌলিক ইস্যুতে, সংবিধানের মৌলিক কোনো কিছু সংশোধন করলে রাষ্ট্রদ্রোহী মামলা পড়বে। এই সরকার আমার ধারণা
তারা এই সরকার যতক্ষণ পর্যন্ত এই আপনার কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি পাস না করবে ততক্ষণ এটা সরকার ছাড়বে না। কারণ হচ্ছে যে তারা আসলে দায় মুক্তি পেতে চায়, তারা নিজেরাও বোঝে তারা আইনের বাইরে যতই সরকার যত কিছু করছে সব অবৈধ, তাদের সবকিছু অবৈধ, সরকার সব অবৈধ। সুতরাং তাদের দায় মুক্তি ছাড়া মুক্তির কোনো পথ নাই। শেখ হাসিনাকে রায় দিয়েছে না, শেখ হাসিনাকে আমি ফেরত আনতে চাই না, এরকম ইউনুসকে একসময় ফেরত আনতে চাইতে হতে পারে। সুতরাং তাদের উচিত হবে, এখন আমার মনে হয় তারা পারে নাই দেশ চালাতে। সব এনজিও কয়েকজন, এক ফুট এনজিও, এক ফুট আমলা, এক ফুট প্রফেশনাল শিক্ষকেরা সরকার চালানোর কেউ বোঝেই নেই কিছু। ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড অন্তত না থাকলে সরকার চালানো সম্ভব। এই সরকার একদমই টোটালি ব্যর্থ হয়ে গেছে। এই সরকার ইমিডিয়েটলি নির্বাচন দেওয়া উচিত। আপনি দেখেন একটা ছেলেকে, আপনার ছাত্রলীগের ছেলেকে জেলে আটকায় রাখছে, তার ওয়াইফ এবং বাচ্চা, এটা কি হয়েছে জানি না, তবে আত্মহত্যা করেছে, মৃতদেহ হসপিটাল জেলখানা কেটে নিয়ে গেছে, তাকে প্যারোলে মুক্তি দেয় নাই, এখন আবার জামিন দিচ্ছে। এই জামিনটা আগে দিলেন না কেন? আর প্যারোলে মুক্তি দিলেন না কেন? তার স্ত্রী, তার বাচ্চা, সে বলার সময় একটা কথাই বলছে, আমি স্বামী হতে পারলাম না, আমি বাবা হতে পারলাম না। বলেন এই অভিশাপ তো লাগবে না, এটা অভিশাপ। আপনি প্যারোলে তার নিজের স্ত্রী কন্যা মারা গেছে, তাকে দেখতে দিলেন না, প্যারোলে দিলেন না। আবার দেখেন আওয়ামী লীগের মন্ত্রী ছিল হুমায়ুন সাহেব, তিনি তো বিনা চিকিৎসায় তাকে থানায় হসপিটালে আনা হয়েছে, হসপিটালে মারা গেছে, তাকে ডান্ডা বেরি সহ হ্যান্ডকাপ পরা সহ তাকে পাঠানো হয়েছে। বলেন, এবং নরসিংদীতে সর্বকালের সর্ববৃহৎ জানাজা হয়েছে। এগুলো অমানবিক। আমরা মানবাধিকার, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের জাতিসংঘের স্বাক্ষর করেছি না, এগুলো তো জবাবদিহি করতে হবে। কেউ যদি মামলা করে এটা উত্তর দিবেন কি? জাতিসংঘের ঘোষণাপত্রে তো স্বাক্ষরিত, বাংলাদেশ স্বাক্ষর করা দেশ। সুতরাং এগুলো সরকার কোনো দিক থেকে কিছু পাচ্ছে না। তারা আপনি শুরু থেকে দেখেন, জামাত এনসিপি যা দাবি করে তাই মানে, এখন কোনো ভোটও তারাই চাচ্ছে, সরকারও চাচ্ছে। আমি এই জন্যই বলছি সরকার জয়েন করুক, এনসিপিতে জয়েন করুক, এনসিপি তো তারই দল, এনসিপিতে জয়েন করে ভাবর চাকা যায়। সরকারের থেকে কেন? সরকার আর বড় দল, বিশেষ করে বিএনপি, তারা মনে করে নির্বাচন হলেই তো দিতে যাবো। সুতরাং কোনো মতে, অর্থাৎ ইউনিসের ফাটাবাসের চিপার ভিতরে পড়ছে, এটা কোনোভাবে কোনো কিছু বলে না, ঠিক মতো টাইট মতো বলে না। এই ইউনিসকে এখন সব দল মিলে তাকে বিদায় দেওয়া উচিত, কারণ এই দেশটাকে ফোকলা করে ফেলছে। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর বলতে গেলে একমাত্র সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, সাংবিধানিক কর্তৃপক্ষ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 5ই আগস্টের পর থেকে যেমন ঈদের নামাজ পড়তে বঙ্গভবনের বাইরে পা রাখার অনুমোদন পান নাই, তেমনি এই ভোট দিতে না যাওয়ার বিষয়টাও কি তার অনুমোদনের সমস্যা, নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই যে ভোট দিতে যাচ্ছেন না সেটা এই কারণে যে তিনিও তার দল আওয়ামী লীগের মতোই ভোট বর্জন করছেন? রাষ্ট্রপতি চুপ্পু সেই ছাত্র জীবন থেকে 1971 সালের আগে থেকে 60-এর দশক থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের পর যুবলীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পর বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে কারাবরণ করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু কি তার মানে এই ভোট অস্বীকার করে, যে ভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না, সেই ভোট বর্জনের মাধ্যমে এই ভোট না দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? খবর বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি বলেছেন তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। প্রবাসীদের পাশাপাশি 3 ধরনের ব্যক্তির এই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ আছে, যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোটের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা কয়েদি। এখন রাষ্ট্রপতি ঠিক কি মানে কোন ক্যাটাগরিতে প্রবাসীদের বাইরে যে 3 ধরনের ব্যক্তির ভোট দেওয়ার সুযোগ আছে পোস্টাল ব্যালটে, সেই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাষ্ট্রপতির এই ভোট দিতে না যাওয়ার বিষয়টি এসব নানা কারণেই তাৎপর্যপূর্ণ। বিশেষভাবে মনে রাখতে হবে এই ভোটটি যখন অনিশ্চিত এবং এমন একটা সাংবিধানিক পরিস্থিতির মধ্যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি কি তা নিয়ে প্রশ্ন আছে যে এই যে সংসদটি গঠিত হবে সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে? কারণ স্পিকার পদত্যাগপত্র দিয়েছেন, স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন জানা যায় না, ডেপুটি স্পিকার কারারুদ্ধ আছেন। তো এই অবস্থায় আগামীর যে সংসদ, সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে এ নিয়ে যেমন প্রশ্ন করবার সুযোগ আছে, নিশ্চয়ই কৌতূহলী হবার সুযোগ আছে, মানে প্ল্যানটা কি, পরিকল্পনাটা কি। ঠিক তেমনি মনে রাখতে হবে যে এই নির্বাচনের সাথে সাথেই একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণভোটে যে জুলাই সনদ অনুমোদনের চেষ্টা করা হচ্ছে, সেই জুলাই সনদ সংবিধানের উপরে জুলাই সনদকে স্থান দেবে এবং তার ফলে সাংবিধানিক অনেক পদেরই নিরাপত্তা আরো কমে আসবে। শাহাবুদ্দিন চুপ্পু এমনিতেই একটা অনিরাপদ পরিবেশে বঙ্গভবনে আছেন, মানে তিনি আওয়ামী লীগের একরকম শেষ চিহ্ন বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে। তো সেই অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পু সত্যিই কি বঙ্গভবনে আছেন বা থাকবেন নির্বাচনের তারিখ পর্যন্ত, নাকি এই যে পোস্টাল ব্যালটে শাহাবুদ্দিন চুপ্পু ভোট দেবেন, প্রেসিডেন্ট চুপ্পু বঙ্গভবনেই আছেন, এমন একটা খবর ছড়িয়ে দিয়ে আসলে বঙ্গভবন থেকে তার সরে যাওয়ার বা তাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে? ভাববার কারণ আছে, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যেদিন নির্বাচনের তফসিল ঘোষিত হলো সেদিনই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট চুপ্পুর একটা সাক্ষাৎকার প্রকাশ করলো, যেই সাক্ষাৎকার নাকি তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে বসে দিয়েছেন। সেখানে প্রেসিডেন্ট চুপ্পু জানালেন যে তিনি তার কোনো প্রেস টিম পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই, ডক্টর ইউনূস তাকে এত অপমান করেছেন যে সেই হিউমিলিয়েশনে, সেই অপমানিত বোধ করে তিনি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর পদত্যাগ করতে চান, কারণ তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন যাতে এই সাংবিধানিক পদের একটা দায়িত্ব রক্ষা করতে, মানে বাংলাদেশের একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু যদি সত্যি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরে যাবেন এই ঘোষণাই দিয়ে বসেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে ঠিক কি ঘটবে? মানে তিনি সংসদকে শপথ গ্রহণ করাবেন তারপর সরে যাবেন, নাকি যে ওই জুলাই সনদ গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটে পাশ হয়ে যাওয়া মাত্র একটা বিপ্লবের জাতীয় সরকার গঠিত হবে, যেই সরকারের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন বা প্রেসিডেন্ট পদে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ জুলাই সনদে তো অরাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত করবার কথা বলা হয়েছে প্রেসিডেন্ট পদে, এবং অরাজনৈতিক একজন ব্যক্তি যিনি সেই সময়ে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকবেন না, এমন সব ক্রাইটেরিয়া সেট করা হয়েছে যাতে স্পষ্টতই বোঝা যায় যে ওই পদটি একরকম রেখে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এবং এই কথা তো ব্যাপকভাবে প্রচলিত আছেই যে জুনে যখন ডক্টর ইউনূস গেলেন তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করতে, তখনই এই শর্ত তিনি দিয়ে এসেছিলেন যে
তারেক রহমান এসে নির্বাচিত হয়ে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সেই সরকারের প্রেসিডেন্ট হবেন ডক্টর ইউনূস। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তো এই রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে সবে বললেন যে নির্বাচনের পর তারা একটা জাতীয় সরকার গঠন করতে যাচ্ছেন। তাহলে নির্বাচনের পর শাহাবুদ্দিন চুপ্পুর পরিস্থিতিটা যেমন দাঁড়াচ্ছে সেখানে তিনি কি এই মুহূর্তে নিরাপদ বোধ করবার কথা? ভোটের দিন পর্যন্ত বঙ্গভবনে তার থাকবার কথা, নাকি প্রশ্ন তোলার সুযোগ আছে? রয়টার্স থেকে ওই যে হোয়াটসঅ্যাপ বার্তায় একটা সাক্ষাৎকার দিলেন শাহাবুদ্দিন চুপ্পু, যার মাধ্যমে তিনি সবাইকে জানিয়ে দিলেন যে তিনি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আর নাই, কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পরিকল্পনা জানালো না, কোনো প্রতিক্রিয়া জানালো না। প্রেসিডেন্টের শূন্যতায়, সাংবিধানিক সেই পদের শূন্যতা তৈরি হলে স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কি ব্যাখ্যা হাজির করা যাবে, কিভাবে একটা ধারাবাহিকতা রক্ষা করবে, কোনো চিন্তা সরকারের নাই, কারণ সরকার তো সংবিধানের উপর জুলাই সনদ প্রতিষ্ঠা করতে যাচ্ছে 12 ফেব্রুয়ারির পর। তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সত্যি বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, ভোট বর্জন করছেন, নাকি তার আগেই তার একটা সেফ এক্সিটের ব্যবস্থা হচ্ছে, নাকি তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়েছে, মানে তিনি কি কয়েদি, সেজন্য তিনি পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন? এই প্রিয় দর্শক, এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের প্রতিটা মন্তব্যই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এই মন্তব্যগুলো দেখেই বাংলাদেশের সাধারণ মানুষ অনুমান করতে পারে এই ঘটনাগুলো সম্পর্কে আপনাদের মতামত কি। সেজন্য প্রত্যেকেই প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।